ঈশার জেরার মুখে পড়ে গেল এবার অনামিকা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ঈশা অনামিকার কাছে ছুটে গিয়ে বলতে থাকে যে আচ্ছা অনামিকা, আজকে তুমি বাড়ি ফেরার পর আমি শুনেছি যে সকল কাজ নাকি তুমি একাই সামলে নিয়েছো একা হাতে। তাহলে সেটা কী করে তুমি সামলালে? কারণ তুমি তো সেখান থেকে বাহানা করে বেরিয়েছো যে তুমি আমাদেরকে বলেছো তুমি নাকি যথেষ্ট পরিমাণে অসুস্থ ফিল করছো এবং তোমার মনে হচ্ছে যে তুমি একটু রেস্ট নিলে হয়তো বা সুস্থ হয়ে উঠবে। তাহলে তুমি বাড়ি ফিরে রেস্ট না করে তুমি নিজেকে কাজের মধ্যে কেন ব্যস্ত করে ফেলে বলো তো? অন্যদিকে অনামিকা বলতে থাকে যে দেখো ঈশা, তোমার হয়তো বা কোথাও ভুল হচ্ছে, আমি কোনো মিথ্যে বাহানা করিনি। আসলে আমি বাড়ি ফিরে আসার পর দেখলাম যে তোতার জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে এক ভর্তি কাজ। তাহলে এই কাজগুলোকে আমি কী করে অবহেলা করতে পারি বলো তো? তার জন্য আমি ভাবলাম যে হয়তো বা মাসিমার হাতে হাতে যদি আমি একটু সাহায্য করে দিই তাহলে হয়তো বা কাজগুলো তাড়াতাড়ি হবে। অন্যদিকে এই কথা বলা মাত্র ঈশা বলতে থাকে যে না, সে না হয় ঠিক আছে, কিন্তু তুমি একটা কথা বলো তো, আমার এই জিনিসটা বড্ড বেশি অদ্ভুত লাগলো যে সেই একই স্টোরে আমি তোমাকে সেখানে রেখে আসা সত্ত্বেও তোমাকে একজন মানুষ কোনো মতে খুঁজে পেলো না, সেটা কী করে হয়? অন্যদিকে ঈশার এই কথাটার উপরে রাইয়ের সন্দেহ হওয়া শুরু হয়ে যায়। রাই বলতে থাকে যে আচ্ছা ঈশা, তুমি কি কাউকে সেখানে আমাকে দেখানোর জন্য আগে থেকে বলে রেখেছিলে? নয়তো বা তুমি এই কথাটা আমাকে কেন বললো? অন্যদিকে ঈশা আমতা আমতা করতে থাকে। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে তার মানে নির্ঘাত তুমি শুভর সাথে হাত মিলিয়ে অনির্বাণের মুখোমুখি করার আমাকে চেষ্টা করছো, তার জন্যই তুমি এত বড় একটা ছক এঁকেছো। কিন্তু ঈশা, তুমি কোনো মতেই আমাকে কোনোদিনও অনির্বাণের মুখোমুখি করতে পারবে না। অন্যদিকে ঈশা বলতে থাকে যে তুমি যতই আমার কাছ থেকে পার পাওয়ার চেষ্টা করো না কেন অনামিকা, কোনো মতেই তুমি এই যাত্রায় আমার কাছ থেকে পার পাবে না। কারণ তোমার হাবভাব আমাকে পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে তুমি ইচ্ছাকৃতভাবে আমাকে মিথ্যে কথা বলে সেখান থেকে পালানোর চেষ্টা করছিলে। কিন্তু কতদিনই বা তুমি এরকম করে নিজেকে আড়াল করে রাখবে সকলের কাছ থেকে? কতদিনই বা তুমি এরকম করে পালিয়ে পালিয়ে বেড়াবে বলো তো? অন্যদিকে অনির্বাণ বাড়ি ফেরা মাত্র অস্থির হতে থাকে এবং শুভ বলতে থাকে যে আচ্ছা অনির্বাণ, এতটা অস্থিরতার কী মানে আছে বলতো? তুই তো শুধু তার এক ঝলক দেখেছিস, এখনও তো সেটা কনফার্ম না যে সেই মানুষটা সেই ছিল যাকে কিনা তুই খোঁজ করছিস। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে না শুভ, তোর কোথাও ভুল হচ্ছে। আমি যে মানুষটাকে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিলাম সেই মানুষটা সেখানেই ছিল এবং তাকে আমি সামনে দেখা সত্ত্বেও কেনই বা আমি তাকে এরকম করে আবার হারিয়ে ফেললাম এই খড়গপুর শহরটার মধ্যে? আমি কোথায় খুঁজবো আমার রাইকে বলতো? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে কালই আমি একবার থানায় যাব, খড়গপুরের থানায় গিয়ে আমি রাইয়ের খোঁজ করার চেষ্টা করব। তাদের কাছে কোনো না কোনোভাবে তো অবশ্যই লিস্টেড থাকবে যে ও কোথায় আপাতত রয়েছে বা ও কোথায় আশ্রয় নিয়েছে, তাই না? তারা নিশ্চয়ই জানবে কোনো না কোনো মতে, বল না শুভ? অন্যদিকে শুভ বলতে থাকে যে কবে যে তোর এই পাগলামো বন্ধ হবে কে জানে। অন্যদিকে ঈশা শুভকে ফোন করে বলতে থাকে যে শুভদা, আমাদের কাছে আরও একটা সুবর্ণ সুযোগ আছে, কোনো মতে এই সুযোগটা আমাদেরকে হাতছাড়া করা যাবে না। একবার না হয় আমাদের ঢিলটা মিস হয়ে গিয়েছে, কিন্তু এই যাত্রায় কোনো মতেই মিস হবে না। পরশু আমাদের তোতার বার্থডে এবং তোতার বার্থডের দিনই আমাদেরকে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। যে করে হোক না কেন তুমি অনির্বাণ দাকে আমাদের সেই নেমন্তন্ন পার্টিতে নিয়ে আসবে এবং সেখানে আমি দাঁড়িয়ে থেকে অনামিকা এবং অনির্বাণ দাদাভাইকে একে অপরের মুখোমুখি করবো। আর এই যাত্রায় যাতে আমার ঢিলটা কোনো মতেই মিস না হয় সেই ব্যবস্থা এবার আমি নিজেই খেয়াল রাখবো। অন্যদিকে অনামিকা বলতে থাকে যে ঈশা, তুমি যে আবারও প্ল্যান করছো আমাকে এবং অনির্বাণকে মুখোমুখি করার, সেই প্ল্যান আমি কোনোদিনও সাকসেসফুল হতে দেবো না। যেভাবে আমি এবার নিজেকে আড়াল করে রাখতে পেরেছি ঠিক সেইভাবে আমি আবারও তোমার প্ল্যানটা ভেস্তে দেবো। কারণ কোনো মতে আমি অনির্বাণের সাথে মুখোমুখি হওয়াটা এখন অ্যাফোর্ড করতে পারবো না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।